আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প কালীচরণের ভিটে। কালীচরণ লোকটা একটু খ্যাপা গেছে, কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। কখনো সে জাহাজ কিনতে ছোটে, কখনো আদার ব্যবসায় নেমে পড়ে, আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচা কলার কারবারেও নেমে পড়তে দ্বিধা হয় না। লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে, সে কথা অবশ্যই তার বউ বলে। রাত ৩টের সময় যদি কালীচরণের পোলাও খেতে ইচ্ছে হয় তা সে খাবেই। তা সেই কালীচরণ একবার বাই চাপলো, শহরের ধুলো ধোয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করবে। শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবরের কাগজে লেখা হচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, জন্ডিস শহরে কি নেই। কিন্তু কালীচরণের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল। কারণ যে গ্রামে কালীচরণে আদিপুরুষরা বাস করত তা একরকম হেজে মুছে গেছে। ২-৪ ঘর নাজার চাষাভুষো বাস করে। কালীচরণের বাড়ি বলতে যা ছিল তাও ভেঙে চুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সেই বাড়িতে গত ৫০ বছর কেউ বাস করেনি, সাপ খোপ, ইঁদুর ছুঁচো, চামচিকে, পেঁচা ছাড়া। কিন্তু কালীচরণের তো গো সাংঘাতিক, সে যাবেই। তার বউ বলল, হয় তুমি একা থাকবে, আমরা যাব না সেখানে। বড় ছেলে মাথা নেড়ে বলল, গ্রাম? ও বাবা, গ্রাম খুব বিশ্রী জায়গা। মেয়েও চোখ বড় বড় করে বলে, কি গ্রামে কি মানুষ থাকে? ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না। রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিকে বেরিয়ে পড়ল। বলে গেল, আজ থেকে আমি তোমাদের পরশ্বপর, আর ফিরছি না। কালীচরণ যখন গায়ে পৌঁছালো তখন দুপুরবেলা, গ্রীষ্মকাল। স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলখানিক হেঁটে সে গ্রামের চৌহদ্দিতে পৌঁছাল। লোকজন প্রায় দেখাই যায় না, চারিদিকে খা খা করছে। গোয়ার কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝলো যে এই ভিটে আপাতত বাস করা অসম্ভব। চারিদিকে নিচ্ছিদ্র জঙ্গলে বাড়িটি ঘেরা, আর বাড়ি বলতে বিশেষ কিছু আর খাড়া নেই। তবু হাড় মারলে তো আর চলবে না। একটা জিনিস এখনো বেশ ভালোই আছে, সেটা হলো তাদের বাড়ির পুকুরটা। জল বেশ পরিষ্কার টলটলে, বাঁধানো ঘাট, ভেঙে গেলেও ব্যবহার করা চলে। কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ধুয়ে ভালো করে ঘাড়ে মাথায় জল চাপড়ালো। পুকুরের জলে চিড়ে ভিজিয়ে ১ ডেলা গুড় দিয়ে খেলো। তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসলো জিরোতে। একটা ঢুলুনি এসে গিয়েছিল। হঠাৎ একটা পাখির ডাকে আচমকা ভেঙে চাইতেই সে সোজা হয়ে বসলো। তাই তো চারিদিকে জঙ্গলে ঢাকা হলো। উত্তরের দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুড়িপথ আছে বোঝানো, মনে হয় লোকজনের যাতায়াত আছে। তাদের বাগান থেকে অনেক ফল গাছ ছিল, হয়তো এখন সেসব গাছে ফলও ধরে। রাখাল ছেলে টেলে এইসব ফল পাড়তে ভেতরে যায়, তাই ওই পথ। কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল। তারপর কোলগুজো হয়ে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সেধতে লাগলো। ভিতরে এসে স্তূপাকার ইট ভগ্নাস্তূপের সামনে থেকে থমকে দাঁড়িয়ে গেল কালীচরণ। তারপর হা করে দেখতে লাগলো চারিদিকে। অবস্থা একেবারে একবারে গুরুচরণ। একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কোথায় সে রাত্রিবাস করবে, সেইটাই হলো কথা। কালীচরণ সঙ্গে টর্চ, হেরিকেন, লাঠি আছে। ছোট একটা বিছানাও এনেছে সে। রাতটা কাটিয়ে কাল লোক দিয়ে দিন ৭ মধ্যে জঙ্গল আবর্জনা সাফ হয়ে যাবে। রাজমিস্ত্রি ডেকে একটু আধটু মেরামত করালেই হবে, ভালোই হবে। কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘর এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের। পাকা ইট আর আবর্জনার উপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে চলল। বেজায় ধুলো, চামচিকে, নাদি, আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে।
মাথার উপর ছাদ আছে, চারিদিকে দেয়াল আছে, জানলা কপাট অবশ্য নেই। একটু সাপ সুতোর করে নিলেই থাকা যায়। দরকার একখানা ঝাঁটার, ঝাঁটাও পাওয়া গেল না খুঁজিতে। ঘরের কোণের দিকে পুরনো একটা ঝেঁটা দাঁড় করানো, পাশে একটা কোদাল, তাও বেশ পুরনো, বোধহয় সে 50 বছর আগেকার। কালীচরণ ঘন্টা খানেকের মেহনতে ঘরখানা সাফ করে ফেলল। গা তেমন ঘামলো না। তারপর ঘরখানার ছিঁড়ি দেখে মনে হলো এক বালতি জল হলে হতো, কিন্তু বালতি না। কপালটা ভালোই বলতে হবে। ঘর থেকে বেরোতেই সিঁড়ির নিচে চোখ পড়ল, তার দুখানা জং ধরা বালতি উবুর করা রয়েছে। কালীচরণ যেমন অবাক তেমনি খুশি হলো যখন দেখলো একটা বালতি লম্বা দড়ি লাগানো রয়েছে। উঠোনের পাতকুয়োটা হেজে মজে যাওয়ার কথা এতদিনে, কিন্তু কপালটা ভালোই কালীচরণের, মজেনি। সে জল তুলে এমন ঘরটা ভালো করে পরিষ্কার করলো। তারপর ভাবলো একটা চৌকি টৌকি যদি পাওয়া যেত তবে তোফা হতো, আর একটা জলের কলসি। বলতে নেই, কালীচরণের মনে যা আসে তাই হয়ে যাচ্ছে আজ। কলসি পাওয়া গেল পাশের ঘরটায়। মুখটা সরা দিয়ে ভালো করে ঢাকা ছিল বলে ভেতরটা এখনো পরিষ্কার, একটু মেজে নিলেই হবে। আর চৌকি নয়, খাটই পাওয়া গেল কোণের দিকটার ঘরে, ভাঙা নয়, আস্ত খাট। কালীচরণ খাটখানা খুলে আলাদা অংশ বয়ে নিয়ে গিয়ে এসে পেতে দিল। চমৎকার ব্যবস্থা। সন্ধে হয়ে আসতেই কালীচরণ হেরিকেন জেলে ফেললো। চিড়ে খেয়ে রাতটা কাটাবে ভেবেছিল, কিন্তু সন্ধে হতে প্রাণটা ভাতের জন্য আকুপাকু করছে। চাল ডাল আলু তেল নুন সবই সঙ্গে আছে, উনুন কাঠ কয়লা এইসব জুটবে কোত্থেকে? ভাবতে ভাবতে কালীচরণ উঠল। সবই যখন জুটেছে তখন এও বা জুটবে না কেন? বাস্তবিকতা তাই। ভেতরে বারান্দার শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো একটা উনুন অক্ষত রয়েছে। ঘরের কোণে কিছু কাঠ, মন দুয়ে কয়লাও পড়ে রয়েছে। আর আশ্চর্য, রান্নাঘরে যে বড় কাঠের বাস্ক ছিল সেটা তো আছে, তার মধ্যে কিছু বাসন কোসনও রয়েছে। কালীচরণ দাঁত বের করে হাসতে লাগলো। তারপর গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে রান্না ছড়িয়ে দিল। গরম গরম ডাল ভাত আলু সেদ্ধ ভেড় পেট খেয়ে ঘুমে রাত কাবার করে দিল কালীচরণ। সকালবেলা ঘুম ভেঙে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন ততটা ভাঙা আর নোংরা লাগছে না। ধ্বংসস্তূপটা যেন কমে গেছে, নাকি তার চোখের ভুল। যাই হোক, কালীচরণ কিছু জঙ্গল পরিষ্কার করলো। ভাবলো নিজেই করে ফেলবে, লোক লাগানোর দরকার নেই। দুপুরবেলা কালীচরণ পুরনো বাগান খুঁজে কিছু উচ্ছে কাকরোল ঝিঙে পটল কুমড়ো পেয়ে গেল। দিব্যি ফলে আছে গাছে, পাকা আমও রয়েছে। সুতরাং দুপুর কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠল আজ। তারপর ঘুম। বিকালে চারদিক ঘুরে সে খুশি হলো। অনেকটা জঙ্গল সে নিজে সাফ করে ফেলেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে আরো অনেক বেশি আপনা থেকেই সাফ হয়ে গেছে। আবর্জনা স্তূপ প্রায় নেই বললেই চলে। আশ্চর্যের কথা, বাড়িতে আরো একটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল। সেসব ঘরের জানলা দরজা অটুট। সুতরাং কালীচরণ খুব খুশি। এইরকমটাই তো চাই। তো সবটা এইরকম আপনা আপনি হয়ে উঠলে ভারী লজ্জার কথা। এর পরের দিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু চুন সুরকি ইটকাঠ আনিয়ে নিল। যন্ত্রপাতি বাড়িতেই পেয়ে গেছে সে। টুকটুক করে বাড়িটা সারাতে শুরু করলো। মজা হলো। বেশ কিছুদিন তাকে করতে হলো না। সে যদি খানিকটা দেয়াল গাঁথে, খানিকটা আপনিই গাঁথা হয়ে যায়। সে এক দেয়ালের এক কলি ফেরালে আর 4টে দেয়ালের কলি আপনি থেকেই ফেরানো হয়ে যায়। সুতরাং দেখ না দেখ কালীচরণ আদি ভিটের উপর বাগানওয়ালা পুরনো বাড়িটা আর দিব্যি হেসে উঠল। যে দেখে সে অবাক হয়ে গেল। কিন্তু মুশকিল হলো, এত বড় বাড়িটা কালীচরণ একা সারাদিন, কথা বলার লোক নেই। কালীচরণকে গ্রাম থেকে গরিব বুড়ো একজন মানুষকে চাকর রাখলো। বাগান দেখবে, জল তুলবে, কাপড় কাচবে, রান্না করবে। কালীচরণও কথা কইতে পেয়ে বেঁচে যাবে। লোকটা
দিন 2 পর এক রাতে ভয় পেয়ে ভীষণ চেঁচামেচি করতে লাগলো, সে নাকি ভূত দেখেছে। কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে, বলল, দূর বোকা, কোথায় ভূত? কিন্তু লোকটা পরদিন সকালে বিদায় হয়ে গেল। বলল, সারাদিন জল খেয়ে থাকলেও এ বাড়িতে আর নয়। কালীচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মাত্র। কিছুদিন আবার একা, কিন্তু কাহাতক ভালো লাগে। অজ্ঞতা কালীচরণ একদিন শহরে গিয়ে নিজের বউকে বলল, একবার চলো, দেখে আসবে, সে বাড়ি দেখলে তোমার আর আসতে ইচ্ছা হবে না। কালীচরণ বউয়ের কৌতূহল হলো, বলল, ঠিক আছে চলো, একবার নিজের চোখে দেখে আসি কোন তাজমহল বানিয়েছ। গায়ে এসে বাড়ির ছাদ দেখে কিন্তু বউ ভারী খুশি হলো। ছেলে মেয়েদেরও আনন্দ ধরে না, কিন্তু পয়লা রাত্রিরে বিপত্তি বাঁধল। রাত 12টায় বড় মেয়ে ভূত দেখে চেঁচালো, রাত 1টায় ছোট মেয়ে ভূত দেখে মুচ্ছা গেল, রাত 2টোয় 2 ছেলে কেঁদে উঠল ভূত দেখে, রাত 3টে কালীচরণের বউয়ের দাঁত কপাটি লাগলো ভূত দেখে। পরদিন সকালে সবই ফর্সা। বাচ্চা কাচ্চা নিয়ে শহরে রওনা হওয়ার আগে বউ চলে গেল, আর কখনো এই বাড়ি ছায়া মারাচ্ছি না। কালীচরণ আবার দীর্ঘশ্বাস ফেলল, তারপর আপন মনে বলল, কোথায় যে ভূত, কিসের যে ভূত, সেটাই তা বুঝতে পারছি না। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।